স্বাগত। অন্য পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। নারীবাদ, নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কী চেহারায় আছে অন্য পক্ষ তা খুঁজে দেখে। মেয়েদের জীবনে ঋতু বা মাসিক একটি প্রাকৃতিক এবং স্বাভাবিক ঘটনা হলেও মাসিক স্বাস্থ্যের ব্যবস্থাপনা না থাকায় মেয়েদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। 2016 সালের এক জরিপ বলছে সাধারণ পানির ব্যবস্থা, ব্যক্তিগত গোপনীয়তা এবং স্যানিটারি প্যাড ফেলবার ব্যবস্থা না থাকার কারণে মাসিকের সময় 75% শিক্ষার্থী স্কুলের টয়লেটে যায় না এবং 53% কমপক্ষে 3 দিন স্কুলে অনুপস্থিত থাকে। প্রথম মাসিকের আগে স্বাস্থ্যবিধি সম্পর্কে জানা থাকে মাত্র 36% কিশোরীর। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে একসময় ট্যাবু হিসেবে থাকা মাসিক নিয়ে আলোচনার পরিসর এখন তৈরি হয়েছে, কিন্তু তা কি মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখছে? আগামী 28শে মে পালিত হবে মেনস্ট্রুয়াল ডে। অন্যপক্ষে আজ আমরা কথা বলবো এই দিবসটি নিয়ে কতটা সহজ হলো নারীর পথ এই বিষয়ে। আমাদের সঙ্গে আছেন তাহিয়াতুল জান্নাত রেমি, প্রতিষ্ঠাতা নন্দিতা সুরক্ষা, এবং আছেন তাসনিয়া আহমেদ, প্রোগ্রাম ম্যানেজার শিরাক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা চেষ্টা করি প্রতি বছর 28শে মের সময় প্রোগ্রামটা করতে, এই বিষয় নিয়ে কথা বলতে। একটা জিনিস যদি একটু বলি আগে, রেমি আপনার কাছে যদি আসি, আমরা 2016 সালের জরিপ দেখাচ্ছি, আজকে 2024 সাল। তারপরে কি তার মানে কি বিষয়টা নিয়ে আসলে খুব একটা কাজ হয় না, নাকি কাজ হয় জরিপ সেইভাবে হয় না, বা মূল চিত্রটা আসলে কি এই মাসিক ব্যবস্থাপনার ক্ষেত্রে? ধন্যবাদ উর্মি আপা আপনাকে এবং ডিবিসি বাংলাকে যে অন্তত মাসিক নিয়ে টিভি চ্যানেলের সামনে কথা বলার চর্চা করছি আমরা, তাই তো? জরিপ বেশ কিছু হয়েছে এবং সেই জরিপগুলো যেমন 2019-এ কিছু হয়েছে, 2020-এ হয়েছে, কিন্তু সেগুলো জোরালোভাবে যে পর্দায় আসবে, সবাই জানবে, সেই আওয়াজটা তোলা হয়নি। জরিপটা কাগজে কলমে রয়ে গিয়েছে, অথবা যে রিসার্চ পাবলিকেশনসগুলো পাবলিশ হচ্ছে ওই পর্যন্ত রয়ে গিয়েছে। মাসিক ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশের যে চিত্র যদি আমি একটু সেটা বলি, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত স্কুলগুলোতে টয়লেট আছে এবং মেয়েরা মাসিকের সময়ে হঠাৎ করে স্কুলে এসে যে কোনো একজন কিশোরী বা যে কোনো একজন নারীর জীবনে হঠাৎ করে ঘরের বাইরে যাওয়ার পরে তার নির্ধারিত দিনের আগে পিছে কিন্তু হয়ে যায় ঋতুস্রাব, আমাদের পিরিয়ড হয়ে যায়। তো হুট করে একটা মেয়ে বা একজন কিশোরী যখন স্কুলে গেল, কলেজে গেল, তার যদি ঋতুস্রাব হয়ে যায়, ওই সময় সে আসলে যে কোনো সাপোর্ট স্কুল থেকে পাবে বা কলেজ থেকে পাবে এই চর্চা নেই। এই প্রয়োজনটাও এমনকি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করা দরকার, সেটাকেও বোধ করছে না। কখনো কখনো কর্মস্থল এবং কখনো কখনো কর্মস্থলেও। তবে যেটা বাংলাদেশের জন্য একটা আশার আলোই বলতে পারবো, সেটা হচ্ছে আমি দেখছিলাম গতকালকে যে ব্লাস্ট, বাংলাদেশ লিগ্যাল এড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, এই অর্গানাইজেশনটি হচ্ছে তাদের কর্মস্থলে মেয়েদের সাপোর্ট তারা দিচ্ছে কিনা সেটা আমি বলতে পারছি না, তবে তারা মাসিকের জন্য নির্ধারিত কিছু ছুটির ব্যবস্থা করেছে, ব্র্যাকে কিছু ছুটির ব্যবস্থা করেছে। এমনকি আমি দেখছিলাম তাইওয়ান, ইন্দোনেশিয়া, এই দেশ, ভারতেও আছে, এই দেশগুলো কিন্তু মাসিকের জন্য নির্ধারিত ছুটির ব্যবস্থা করেছে, কারো যদি প্রয়োজন হয়। কিন্তু আপা এখানেও আসলে আমাদের লজ্জার জায়গা থেকে বলবো বা নারীদের সংকোচের জায়গা থেকে বলবো যে মাত্র 10% নারী হচ্ছে সেই ছুটি নিচ্ছে। আমি আবার ফিরবো আপনার কাছে। আমি একটু তাসনিয়া আহমেদ আপনার কাছে, যে ট্যাবুর কথা বলা হচ্ছে, আমিও সেই ট্যাবু সম্পর্কেই আসলে জানতে আগ্রহী। আসলে রেমি ঠিকই বলেছেন যে আমরা অন্তত টেলিভিশনের সামনে এটা নিয়ে সাবলীলভাবে কথা বলতে পারছি, এটাও নিশ্চয়ই একটা চর্চা এবং কিছু দূর আগানো নিশ্চয়ই। কিন্তু ট্যাবু কি আসলে পুরোপুরি দূর হয়েছে বলে মনে করেন কিনা? আমি যদি আসলে একটা পজিটিভ এক্সাম্পল দিয়ে শুরু করি, আমরা সবসময় এত নেগেটিভিটির মধ্যে চলে গেছি, কিছু পজিটিভ আসলে এগুলো সবসময় চাপা পড়ে যায়। যেমন আমরা যেহেতু সিরাক এবং আমি নিজে আসলে গত 7-8 বছরে ইয়ুথ এবং এডোলেসেন্টদের প্রজনন স্বাস্থ্য এবং পাশাপাশি মাসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছি, তো দেখা যায় কি, যেমন আপু খুব রিলেট করতে পারবেন যে মানে কিছু কিছু স্টোরি এমনও কিন্তু পাওয়া যায়, মা নিজে মেয়েকে হচ্ছে আগে থেকে একটু করে বুঝাচ্ছে মাসিকটা কি। যেমন আমাকেও আমার মা বুঝিয়েছেন, কিন্তু বিষয়টা খুব ছোট থেকে, হয়তো খুব ডিটেলসে যায়নি কিন্তু বুঝিয়েছে। সো এইসব স্টোরি কিন্তু আসে, একটা কেক কাটা, তারপরে হচ্ছে ভালো কিছু খাবার খাওয়ানো, দুধ, মাছ, মাংস, ডিম, হয়তো এগুলা
গ্রামের দিকে গেলে হয়তো চর্চাটা খুবই কম, কিন্তু শহরেও যে একেবারে হচ্ছে না তাও না, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে। তো এই জায়গাগুলোতে যদি আসলে আমরা যদি আরেকটু বেশি ফোকাস করি, এই স্টোরিগুলোকে যদি আমরা সামনে তুলে আনতে পারি, হয়তো এইটা একটা বিষয় হতে পারে যে ট্যাবুটা ভাঙতে পারে। কারণ এখন কিন্তু আমরা তাও বলতে পারি, আগেকার দিনে কিন্তু এটা বলা যেত না যে আমি রোজা রাখবো কিন্তু আমার মাসিক চলছে। এই কথাটা বলাটা মানে খুব 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 কষ্টের একটা বিষয় ছিল, যে আমি রোজা রাখতে পারছি না কিন্তু আমাকে আবার সারাদিন না খেয়ে থাকতে হচ্ছে। কিন্তু মাসিকের সময় আমাদেরকে যেহেতু বলাই হয় যে এই বিষয়গুলো বা এই খাবার দাবারের বিষয়গুলোকে একটু বেশি নজর দেওয়া, আর এই জায়গাটার উপরে যদি আসলে আমাদেরকে একটু বেশি নজর দিতে হয়, আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে আসলে আমাদের স্কুলে এই প্রজনন স্বাস্থ্য, যেটা আমরা বলছি সমন্বিত যৌন শিক্ষা, এই বিষয়গুলোকে যদি আসলে আমরা তুলে আনতে পারি। যেমন 2015 সালের শিক্ষা বোর্ডের যে পরিপত্রে বলা হয়েছিল যে একটা স্কুলে মাসিক বান্ধব টয়লেট, একটা পরিবেশ নিশ্চিত করা, সেই ক্ষেত্রে আসলে আমরা এখনও পিছিয়ে আছি, অনেক বেশি পিছিয়ে আছি। এখানে আসলে শুধু সরকারের দোষ দিয়েও লাভ নেই, আমি এনজিও কর্মী হিসেবে, আপনি মিডিয়া, যেই হোক, আসলে এক হাতে কাজটা করা কখনোই সম্ভব না। বিভিন্ন স্কুলগুলোতে যেমন ঠিক কোভিডের সময় যদি যাই তাহলে দেখা যাবে যে 2019 সালে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কিশোর কিশোর এবং তরুণদের এই প্যাড দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু বিতরণ করছে, কিন্তু এটা কিন্তু আসলে খুবই অপ্রতুল বলা যায়। মাত্র হয়তো ময়মনসিংহ জেলায় 5 লাখ বা 5,000 দিচ্ছে, কিন্তু এটা কি আসলে মানে এনাফ মনে হয়? এই জায়গাগুলোতে আসলে আমাদেরকে আরেকটু বেশি জোরদার করতে হবে। আমি একটু আরেকটা জায়গায় একটু আপনার মানে নজর দিতে চাই বা ফেলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা দীর্ঘদিন কাজ করছেন প্যাড বিতরণ বা এই জাতীয় বিষয়। এখন বলা হচ্ছে যে এই জিনিসটাও নাকি নারীর স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়, সেই ক্ষেত্রে আরও শরীর বান্ধব বা স্বাস্থ্যের জন্য ভালো এরকম আরও কোনো বিষয় আসা উচিত বলে মনে করেন কিনা? আপা, প্যাড বিতরণের কথাটা যেহেতু আমরা বলছি, বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে স্যানিটারি ন্যাপকিন সবাই যে ব্যবহার করতে পারছে। এখন আমরা এই ঘরটার মধ্যে যারা বসে আছি তারা নিশ্চয়ই বাংলাদেশ নই, এর বাইরেই আসলে বাংলাদেশ, যারা আসলে স্যানিটারি ন্যাপকিনটা কিনতে পারছে না। আপনি হিসাব করলে দেখবেন যে একটি মেয়ের মিনিমাম 20 থেকে 25 পিস স্যানিটারি ন্যাপকিন প্রতি মাসে লাগছে, যার বিনিময় মূল্য হচ্ছে 250 থেকে 300 টাকা। কিন্তু একটি দরিদ্র পরিবার কি আসলে 300 টাকা অ্যাফোর্ড করতে পারছে? আরেকটি বিষয় হচ্ছে সেই টাকাটা অ্যাফোর্ড করা গেলেও শুধুমাত্র মেয়ে মানুষের যে রোগ, মেয়ে ছেলের অসুখ, এই জন্য কি প্রতি মাসে 300 টাকা কেউ অ্যাফোর্ড করতে চায়? আর ডেফিনেটলি প্যাড ব্যবহার করাটা শরীরের জন্য ক্ষতিকর, এটা যেমন বলা হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম কাপড়ের যেই ব্যবহারটা, সেটাকে যে পরিপূর্ণভাবে একজন নারী ব্যবহার করবে সেই চর্চাটাও কিন্তু নেই। কারণ কাপড়টাও যদি, যেহেতু কাপড়ের ব্যবহারটা চলে আসছে অনেক বছর ধরে, কাপড়টা যদি সুন্দর মানে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ব্যবহার করা যায়, সেই ব্যবহারের চর্চা তো আমার দেশে নেই। কারণ আমরা কাপড়টা শুকাতে দিচ্ছি কোথায়, যেখানে কেউ দেখতে পাচ্ছে না, এবং কাপড়টা শুকাচ্ছে না, ভেজা স্যাঁতসেঁতে থেকে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে প্যাডটা ডেফিনেটলি ইকো ফ্রেন্ডলিও না পা। একটা প্যাড বিভিন্ন জায়গায় আমি লেখা দেখেছি, যে কোনো নির্দিষ্ট সোর্স আমি পাইনি, 500 থেকে 800 বছর পর্যন্ত পরিবেশে থেকে যাচ্ছে। আমরা ক্লাইমেট নিয়ে এত কথা বলছি, তার মানে পলিথিনের মতোই ক্ষতিকর, পলিথিনের মতো ক্ষতিকর, এবং আমি মরে যাওয়ার পর মিনিমাম আমার আরো প্রায় 200, 300, 400, 500 বছরের বেশি আমার ব্যবহৃত প্যাডটা থেকে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে মেনস্ট্রুয়াল কাপ ব্যবহারটায় যদি আমরা যারা উদ্যমী তরুণী আছি, যারা এগিয়ে এসেছি কয়েক পা, তারা যদি মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করতে পারি বা সেই চর্চাটা করি, সেক্ষেত্রে কিন্তু একটা মেনস্ট্রুয়াল কাপ 7 থেকে 8 বছর যাচ্ছে, খুবই অ্যাফোর্ডেবল, এবং সেটা কিন্তু পরিবেশ বান্ধব। তাসনিয়া, যদি একটু বলেন যে আসলে এই বিষয়গুলো নিয়ে স্কুলের অথবা একেবারে শিক্ষাক্রম থেকে এবং পরিবার থেকে কি কি করার রয়েছে? আচ্ছা, স্কুলের ব্যাপারটা যদি বলি, খুব আগামী 26 তারিখ থেকে আসলে আমরা যেটা করছি, স্কুল ক্যাম্পেইন শুরু করছি 10টা স্কুলে, ঢাকার 30টা ওয়ার্ডে। তো যখন আসলে আমরা এই আলোচনাটা করতে গিয়েছিলাম স্কুলে, ওনাদের কাছে জানতে চেয়েছিলাম, যেহেতু আমাদের 2015 সালে পরিপত্রে বলা আছে একটা স্কুল কমিটি থাকতে হবে এই বিষয়ে আলোচনার জন্য, তখন দেখা গিয়েছিল অনেকে এই ফিডব্যাকও পেয়েছি যে কমিটি থাকতে হবে এই বিষয়টা সম্পর্কে কিন্তু অবহিত নয়, হয়তো বিষয়টাকে অতটা যে গুরুত্ব দেওয়া উচিত সেটাই হয়তো কেউ বুঝতে পারে নাই। তো এইখানে একটা অস্বস্তি তো রয়েই গেছে এখনো পর্যন্ত। এই যে আমরা প্রজনন শিক্ষা, যৌন শিক্ষার কথা বলছি, এখনো কিন্তু ওই ক্লাস 9-10-এর বইগুলোতে কিন্তু স্ট্যাপলারই রেখে দেওয়া হয়, অথবা টিচার বলছেন এখানে আসলে টিচারেরও যে একটা ট্রেনিংয়ের দরকার, এই বিষয়টা তো আসলে খুব বেশি গুরুত্ব দেওয়া দরকার। আর পরিবারের কথা বললে আসলে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের শহর অঞ্চলে আমরা খুব রিসেন্টলি একটা
সার্ভে করেছিলাম, যেখানে আসলে দেখতে পেয়েছি যে শহরাঞ্চলে আরবানাইজেশনের জায়গাগুলোতে যদি দেখি মা বাবারা কিছুটা ওপেন হচ্ছে, বাবারা এখন কথা বলছে, কিন্তু গ্রামের দিকে যদি যাই তাহলে আসলে খুবই দুঃখের বিষয়, এখানে আমাদের আরও বেশি কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আসলে পরিবার পরিকল্পনা অধিদপ্তর অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, কারণ যেহেতু আমরা কিশোর কিশোরীদের কথা বলছি, আমরা তরুণদের মাসিক স্বাস্থ্যের কথা বলছি, এবং তাদের বেশ কিছু সুন্দর সুন্দর স্কুল প্রোগ্রাম আছে। আমি আবার আরেকটু বিস্তারিত শুনবো আপনাদের কাছ থেকে। একটা বিরতির সময় পৌঁছে গেছি, বিরতি থেকে ফিরে আবারও কথা বলছি। অন্যপক্ষে একটা বিরতি নিচ্ছি, থাকুন ডিবিসি নিউজের সঙ্গে। স্বাগত আরও একবার অন্যপক্ষে। আজ মেনস্ট্রুয়াল ডে উপলক্ষে আমরা আলোচনা করছি কতটা সহজ হলো এই বিষয়ে নারীর পথ। সাথে আছেন তাহিয়াতুল জান্নাত রেমি এবং আছেন তাসনিয়া আহমেদ। রেমি, যেটি আসলে বলছিলেন তাসনিয়া, আপনার কাছেও আসলে একই প্রশ্ন, যেহেতু আপনারা কাজ করেন জিনিসটা নিয়ে দীর্ঘদিন, পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং নীতি নির্ধারক তাদের ভূমিকাটা কি? এখন তো আমার মনে হচ্ছে, যেহেতু আমরা আলোচনা করছি যে অনেকখানি ট্যাবুটা দূর হয়েছে, এখন আসলে জিনিসটাকে নিয়ে আরও কীভাবে এগিয়ে যাওয়া যায়? আবার ট্যাবু দূর হয়েছে, এটা যেমন সত্যি কথা, তেমন কিছুটা, পুরোটা না, একদমই কিছুটা। তবে আপা, আমার কাছে যেটা মনে হয়, পরিবারের ভূমিকা সবার আগে, এবং অ্যাট দ্য সেম টাইম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, অফিসগুলো আছে, এই ইনস্টিটিউশনগুলোর দায়িত্ব অনেকখানি বেশি। তবে পরিবারের কথা বলতে গেলে আপা, এখনো পর্যন্ত পরিবারের মায়েরা অনেক ক্ষেত্রে বলছি, মনে করেন যে আমি যেমন মাসিকের সময় পার করে এসেছি, আমার মেয়েও কোনোভাবে পার করে যাবে। এবং আপনি এটা জানেন যে নারীর অনেক কিছু সইতে হয়, কারণ সে নারী। তো এই ধারণাটা থেকে তো হুট করে বের হয়ে আসা যাচ্ছে না। এবং মাসিকের সময়ে এই যে হরমোনের ইমব্যালেন্স বা হরমোনের ওঠানামার জন্য যে একটা মানসিক অবস্থা, এগুলোকে আমরা খুবই অগুরুত্বের সঙ্গে দেখি। আমার কাছে মনে হয় এখনো যেহেতু নারীর স্বাস্থ্যকেই পেছনে ফেলে হাঁটা হচ্ছে, সেখানে নারীর মানসিক স্বাস্থ্য তো বিশাল বড় একটা ব্যাপার। এই বিলাসিতার কথা তো এখনো ভাবাই হয় না। তবে সেক্ষেত্রে সরকার এবং আমরা যে এজেন্সিগুলো কাজ করছি, তারা যদি তৎপর হই, সেক্ষেত্রে আমার মনে হয় যে জায়গাটাকে আরও শিথিল করা সম্ভব, আর যেভাবে এখানে কথা বলছি সেভাবেই। আর অ্যাট দ্য সেম টাইম আরেকটি বিষয় যদি একটু বলতে চাই, পিরিয়ড প্রভার্টি কথাটা আমাদের সবার কাছে এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে, পিরিয়ড প্রভার্টি। কিন্তু আসলে পিরিয়ড প্রভার্টি কি, সেটা আমরা কতটুকু আমি এটা সম্পর্কে আবার আপনার কাছে আসবো, কারণ আমরা একটু জানতে চাই। তাসনিয়া, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার গেল, গণমাধ্যম বেশ বড় একটা ভূমিকা পালন করছে, যার কারণে আমরা দেখি যে বিজ্ঞাপনে ভাই বোনের জন্য স্যানিটারি প্যাড নিয়ে আসছে, বা বাবাকে বলছে বাবা নিয়ে আসছে। হ্যাঁ, এই বিষয়গুলোর মধ্যে দিয়ে কিন্তু ট্যাবুটা অনেকখানি ভেঙেছে। গণমাধ্যমের আরও কিছু আপনি যদি সাজেস্ট করেন। যে আসলে একটা জায়গায় বারবার বলতে হয়, বা এই জায়গাটাতে বারবার থেমে যেতে হয়। আমরা যখন আসলে কখনো কোনো নিউজ দেখি, নিচে যে মেসেজটা স্ক্রল হচ্ছে, দিস ইজ এ ভেরি ওয়ান্ডারফুল আইডিয়া, মানে যে কাউকে অ্যাট্রাক্ট করার। আমি হয়তো একবার মিস করতে পারি, দুইবার, কিন্তু বারবার যখন ছাড়ছে 5 বার 6 বার 7 বারের সময় আমার মাথায় একটু হলেও এটা হিট করবে। দ্যাটস এ ভেরি গুড থিং। আর আরেকটা বিষয় হচ্ছে, আমার কাছে মনে হয় কি, যে আমাদের এই মুহূর্তে মিডিয়া বা এনজিও বা সরকার এই জায়গাটাতে একটু একসাথে হয়ে কানেক্ট হয়ে কাজ করার সময়টা আসছে। আমরা করছি, কিন্তু আরেকটু বেশি দরকার। যেমন আপনি যেটা বলছিলেন যে এই যে মিডিয়া চ্যানেল বা এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে খুব ভালো ভালো কিছু উদাহরণ রেখে কাজ করার চেষ্টা করছে, এনজিও থেকেও কিছু করছে, কিন্তু যখন দুইটা মাথা একসাথে হবে তখন কিন্তু আইডিয়াটা কম্বাইন্ড ওয়েতে আরেকটু বেশি চমৎকার হবে। এই জায়গাগুলোতে হয়তো আমাদের একটু কাজ করার জায়গা আছে। তবে আমার কাছে মনে হয় দুইটা বিষয়, আমরা যেহেতু আপনি আপাকে বলছিলেন নীতি নির্ধারকের জায়গাটা, নীতি নির্ধারকের জায়গায় যদি যেতে হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কিন্তু, যদি আমরা না বলি, সেটা হচ্ছে মিডিয়া। কারণ বর্তমানে আমি 4টা বিষয় যদি উপর ফোকাস করি, আমাদের 5th সেক্টর প্ল্যানিংয়ের কাজ করছি। এই জায়গাগুলোতে মিডিয়া যদি বারবার পুশ করে যে নীতি নির্ধারকরা চিন্তা করুক, মাসিক ব্যবস্থাপনার বিষয়গুলোকে অ্যাড করুক, বাজেটের ব্যাপারে অ্যাড করুক, তাহলে একটা কাজ হতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা কিন্তু এই মুহূর্তে পপুলেশন পলিসিতে কাজ করছি, অ্যামেন্ডমেন্টের কাজ করছি। এই প্রায় 2011 পর এই মুহূর্তে পপুলেশন পলিসি অ্যামেন্ডমেন্ট হচ্ছে। এই জায়গাটাতে যদি এই মুহূর্তে যদি মাসিক ব্যবস্থাপনার বিষয়টাকে অ্যাড করা যায়, তাহলে একটা চমৎকার কাজ হবে। তৃতীয় বিষয় হচ্ছে, জাস্ট রিসেন্টলি কিছুদিন আগে ICPD 30 গ্লোবাল ডায়ালগ হয়ে গেল। বাংলাদেশ সরকার, ফরেন মিনিস্ট্রি, UNFPA খুব
কিছু কিছু জায়গায় বেশ ভালো ভূমিকা রাখছে। এই জায়গাতেই যে 12টা কমিটমেন্টের কথা বলা হচ্ছে সেখানে যদি আমরা মেনস্ট্রুয়াল হেলথের কথা, স্পেশালি উইমেন এম্পাওয়ারমেন্টের কথা যেহেতু বলছি, মেনস্ট্রুয়াল হেলথে এটা কানেক্ট করা খুবই জরুরি। এবং আরেকটা জিনিস যদি আপার সাথে অ্যাড করি, সেটা হচ্ছে যেহেতু ক্লাইমেটের কথা বলছি, এই যে আজকালকার দিনে যে পরিমাণে তাপমাত্রা বাড়ছে, এটার পেছনে একটা কারণ হতে পারে আমার যে ওয়েস্ট ডিসপোজালের যে সিস্টেমটা, এটা কিন্তু প্রপার না। সো যার কারণে দেখা যায় আমরা যখন চর এলাকায় কাজ করতে গিয়েছিলাম, গাইবান্ধায় কাজ করতে গিয়েছিলাম, তখন দেখা যায় একটা কিশোর বা কিশোরী প্যাড হয়তো ব্যবহার করার কথা আমি বলছি, সে বিলাসিতা মনে করছে এই কারণে প্যাডটা ফেলবে কোথায়, তার উপরে পানি চারপাশে, সে তার নিজের জায়গা, যেটা আমরা সাতক্ষীরায় দেখেছি যে আমাদেরই একজন সাংবাদিক ছোট বোন, সে রিসার্চ করে বের করে এনেছে যে ওই এলাকায় জন্মবিরতিকরণ পিল খেয়ে খেয়ে মেয়েরা থাকে, সাতক্ষীরার একটি এলাকায়। আমি যদি একটু জানতে চাই, রেমি একদম শেষের দিকে আমরা চলে এসেছি, আপনি যেটি বলছিলেন, জি ওই বিষয়টা একটু বলে আমরা শেষ করতে চাই, কারণ এটা নতুন টার্ম। 5.5 কোটি তরুণ এখন বাংলাদেশে, তো তার মধ্যে যদি অর্ধেক ধরি তাহলে আমাদের নারীর সংখ্যা অনেক বেশি, এবং এত নারী প্রতি মাসে মাসিক চক্রের মধ্য দিয়ে যাচ্ছে। কমিউনিটি ক্লিনিক আছে, সেখানে বার্থ কন্ট্রোল পিল দেওয়া হচ্ছে, বার্থ কন্ট্রোল পিল হাতে হাতে পৌঁছে দেওয়া হচ্ছে গ্রামে। কিন্তু আমরা কি পারতাম না যদি আমরা হাতে হাতে কিশোরীদের হাতে মাসিক ব্যবস্থাপনার প্রোডাক্টটি পৌঁছে দিতে? আমরা কিন্তু পারছি না। আমাদের কিশোরীরা কেন আজকে শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে পড়ছে? কারণ প্রতি মাসেই যদি সে পিরিয়ডের জন্য 2-3 দিন করে স্কুল অফ কামাই দেয়, সেক্ষেত্রে কিন্তু সে বছর শেষে একটা বড় ড্রপ আউটের দিকে চলে যাচ্ছে। এবং মাসিক ব্যবস্থাপনার যে উপকরণগুলো, এই উপকরণগুলোর যে অপ্রতুলতা, এই অপ্রতুলতার জায়গাটাকেই মূলত পিরিয়ড পভার্টি বা ঋতুস্রাব দারিদ্র্য বলা হয়, যেটা এখন খুব ট্রেন্ডি একটা ওয়ার্ড হয়ে এসেছে। তবে আমরা আশা করি যে নীতি নির্ধারকরা এবং গণমাধ্যম এবং আমরা যারা সাধারণ জনগণ যারা আছি, আমরা যদি সচেতন হই, এই পিরিয়ড পভার্টি থেকে হয়তো বা নিজেদেরকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে পারবো। একদম 20 সেকেন্ডে যদি আপনি তাসনিয়া এই মেনস্ট্রুয়াল ড্রেস সম্পর্কে একটু যুক্ত করেন। আমার কাছে মনে হয় যে মাসিক বিষয়টা এখনো অনেকের কাছে, আমাদের সবার কাছে এখনো এটা একদম একটা একক শব্দ হিসেবে রয়ে গেছে। আমরা সবার কাছে এটাকে আসলে ততটুকুই কি বলবো, মানে খুব সহজভাবে গ্রহণযোগ্যতা বাড়ানো উচিত আমার কাছে মনে হয়। অনেক ধন্যবাদ আপনাকে তাসনিয়া আহমেদ, ধন্যবাদ তাহিয়াতুল জান্নাত রেমি। আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো এবং নিশ্চয়ই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কথা বলতে থাকবো। ধন্যবাদ দুজনকেই অন্য পক্ষে সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের অন্য পক্ষে। টিভি নিউজের সাথেই থাকুন 24 ঘন্টা।